স্যার তো বোধহয় তোমাদের বলেছে আমি আজকে হচ্ছে বেঙ্গলি পড়াবো, কারক সম্পর্কে একটু বলবো। তো তার আগে আমাদের বেঙ্গলি সিলেবাস সম্পর্কে একটু ওয়াকিবহাল হওয়ার দরকার আছে। তোমরা জানো কম বেশি সিলেবাস সবাই, তাই নাকি? সিলেবাস সবাই কম বেশি জানো, তারপরেও আমাদের জানি জানি হ্যাঁ, সমস্ত। হ্যাঁ, সেই সিলেবাসের মধ্যে আমাদের বিগত যে বছর বলা যাবে না, বিগত যে এক্সাম গুলো হয়েছে, টেট এক্সাম গুলো হয়েছে, সেই কোশ্চেন গুলো যখন মোটামুটি আইডেন্টিফাই করা হয়েছে বা দেখা হয়েছে, কোন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্নগুলো এসেছে, সেইগুলো আমাদের একটু মোটামুটি বেশি করে দেখতে হবে। সিলেবাস তো লেন্দি আছে, বড় আছে। এবার যে জায়গাগুলো থেকে আমাদের মূলত কোশ্চেন গুলো আসে, সেগুলো আমরা কিভাবে ফলো করব সিলেবাস ওয়াইজ, ভালো করে কিভাবে দেখবো, আমি সিলেবাস সম্পর্কে একটু বলি। কোন কোন টপিক থেকে মূলত কেমন কোশ্চেন হয় বা কিভাবে কতটা করে কোশ্চেন আসে, কত নম্বর পাওয়া যায়, জাস্ট বিগত বছরগুলোর একটা আইডেন্টিফাই করে একটা অনুমান করা আর কি। মূলত আমাদের খুব ভালো করে বোধ পরীক্ষণটা হচ্ছে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এবার বোধ পরীক্ষণ বলতে সেখানে গদ্যাংশও থাকে, পদ্যাংশও থাকে। সেই গদ্যাংশ পদ্যাংশের মধ্যে আমরা দেখেছি যে 8টা থেকে 10টা প্রশ্ন আমরা সেখান থেকে পাই, দুটো পার্ট থেকে, গদ্যাংশ আর পদ্যাংশ থেকে পাই। এবার কিছু কম বেশি হতে পারে। সেখানে কোশ্চেনগুলো কেমন হয়, শুধুমাত্র উদ্ধৃতি থেকে যে গদ্যাংশের পাঁচটা উদ্ধৃতি থেকে প্রশ্ন হবে লাইন তুলে দিয়ে, সেরকমই কিন্তু নয়, বা পদ্যাংশ থেকেও সেরকমই কিন্তু নয়, ঠিক আছে? উদ্ধৃতি থেকে দুটো বা তিনটে হতে পারে গদ্যাংশে, আবার পদ্যাংশে তিনটে। আর সেই গদ্যাংশ বা পদ্যাংশ থেকে কি হয়, ব্যাকরণ দুটো তিনটে করে কোশ্চেন তুলে দেয় ব্যাকরণ পার্ট থেকে। তাহলে আমাদের ব্যাকরণ পার্টটা খুব ভালো করে জানতে হবে, আর বোধ পরীক্ষণটা প্র্যাকটিস করতে হবে, খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। বোধ পরীক্ষণের একটা টপিক গেল, এইভাবে আমাদের মেনটেন্স করতে হবে, জেনে রাখতে হবে যে এখান থেকে 8টা বা 10টার মধ্যে আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা এখান থেকে করতে হবে, আদায় করতে হবে, তুলতে হবে। তারপরে মোটামুটি, তারপরে যদি ইম্পর্টেন্ট টপিক আমরা বলি প্রাইমারির জন্য, সন্ধি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি এখন যেগুলো বলছি সব ব্যাকরণের চ্যাপ্টারগুলোই বলছি, টপিকগুলো। সন্ধি হচ্ছে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেই স্যার সন্ধি স্যার নোট ডাউন করবো কি এগুলো? হ্যাঁ, হ্যাঁ, নোট ডাউন করতে পারো তোমরা, বা আমি দিয়ে দেবো, আমি শেষে দিয়ে দেবো, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার করবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক তখন আছে। আমি লিঙ্কটা দিয়ে আচ্ছা, দেবো। তাও আপনি একবার বলে যান, আমরা একবার নোট ডাউন করলেই ভালো হয়। হ্যাঁ, আমি বলে যাচ্ছি, দিয়েও দেবো, স্যারকেও দিয়ে দেবো। হ্যাঁ, পেয়ে যাবে, অসুবিধা নেই। তো মোটামুটি আমার বলার মাঝে মাঝে তোমরা অন্তত টপিক গুলো নোট ডাউন করতে পারো, অসুবিধা নেই। বা সেই টপিকের সঙ্গে অন্তত কেমন কটা কি কোশ্চেন আসে বিগত বছরগুলো ক্লাসিফাইড করে, ঠিক আছে, যেগুলো বলছি লিখে রাখতে পারো। 3 থেকে 5টি বা 2 থেকে 5টি এরকমই লিখে রাখতে পারো পাশে, তাহলে পড়ার সুবিধা হবে তোমাদের। সন্ধি, সেই সন্ধির পাঠ পড়তে গিয়ে আমাদের স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি তো পড়তে হবে, সঙ্গে বিসর্গ সন্ধিও দেখতে হবে, ঠিক আছে? এখানে মূলত 3 থেকে 5টা কোশ্চেন আমরা পাই প্রাইমারির ক্ষেত্রে, ঠিক আছে? মিনিমাম ধরলে দুটো তো পাবো। তাহলে সন্ধিটা আমাদের ভালো করে পড়তে হবে। আর সন্ধি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। একটু বেশিরভাগ আমরা এতদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে দেখছি যে মোটামুটি 70% স্টুডেন্টের কাছে একটু চ্যাপ্টারটা সহজ মনে হলেও কিন্তু পড়তে গিয়ে হেজিটেশন লাগে। সন্ধি বিচ্ছেদ যখন করে তখন গিয়ে গুলিয়ে দেয়। তাহলে একটু ভালো করে আমাদের এই চ্যাপ্টারটা দেখতে হবে। তারপরে আমাদের 3 নম্বর যদি বলি, ব্যাকরণের সিলেবাসে আমাদের বর্গীয় বর্ণটা দেখতে হবে, ঠিক আছে?
সেই বর্ণ দেখতে গিয়ে বর্ণতে আমরা কি কি পড়ি বা পড়তে হবে সেগুলো মোটামুটি সবার জানা আছে। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তো পড়তে হবে, কোনটা কোন বর্ণ, ঠিক আছে, সেইগুলো ভালো করে দেখতে হবে, জানতে হবে। বাংলা স্বরবর্ণে বা ব্যঞ্জন বর্ণে কটা কার আছে, কোন বর্ণ কটি, হ্যাঁ, এগুলো ভালো করে আমাদের যখন ডিটেলসে পড়ানো হবে টপিক ওয়াইজ, তখন তোমরা সব বুঝতে পারবে, সব পেয়ে যাবে, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। এগুলো স্যার হ্যালো স্যার, স্যার সন্ধি বলুন স্যার, বর্গীয় বর্ণ আর স্যার কি বললেন ছোট ছোটটা? হ্যাঁ, আমি বর্গীয় বর্ণের কথা বললাম, অর্থাৎ বর্ণের কথা বললাম, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে, বর্ণটা ভালো করে পড়তে হবে। এবার এই বর্ণ বলতে আমাদের নর্মালি যে স্টুডেন্ট গুলো অনেক সময় কিভাবে বর্ণ আর ধ্বনি দুটোকে গুলিয়ে ফেলে, ঠিক আছে, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, হ্যাঁ, সেটা যখন পড়ানো হবে টপিক ওয়াইজ বুঝতে পারবে। তা সে বর্ণগুলোতে কেমন কোশ্চেন আসে বলি, দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। হয়তোবা তোমাকে একটা কোশ্চেন করতে পারে, তালব্য বর্ণ থেকে একটা কোশ্চেন আসতে পারে, বা একটা বর্ণ তুলে দিয়ে বলতে পারে এটা কোন বর্ণ, ঠিক আছে, কণ্ঠ অষ্ট, তালব্য না অষ্টবর্ণ, এর একটা সূত্র আছে, জাস্ট সূত্রটা আমরা যখন মুখস্থ করবো এক লাইনের সূত্র, তখন আমাদের আইডেন্টিফাই করা খুব সহজ হবে, ঠিক আছে, কোনটা কোন বর্ণ। যেমন স্বরবর্ণের ভাগ আছে, ব্যঞ্জন বর্ণেরও অনেক ভাগ আছে। তাহলে এখান থেকে এই বর্ণ থেকে মোটামুটি আমরা দুটো তিনটে প্রশ্ন পাই। বোধ পরীক্ষণ হলো, সন্ধি হলো, বর্ণ হলো, এই তিনটের মধ্যে কিন্তু বোধ পরীক্ষণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমনটা হতে পারে বর্ণ আমরা দুটো তিনটের জায়গায় হয়তো একটা পেতে পারি, কিন্তু বোধ পরীক্ষণ এমন একটা চ্যাপ্টার, বিগত বছর যে এক্সাম গুলো হচ্ছে শুধু আমাদের এই ডাব্লিউবি পিটেটে নয়, অন্যান্য রাজ্য যেগুলো হচ্ছে, ত্রিপুরার কোশ্চেন টোশ্চেন যদি দেখো তোমরা, বা আসামের কোশ্চেন টোশ্চেন দেখো, মোটামুটি বোধ পরীক্ষণ একটা ভাইটাল টপিক, ঠিক আছে, এখান থেকে অনেকগুলো কোশ্চেন পাওয়া যায়। তাহলে এটা জাস্ট প্র্যাকটিসের একটা ব্যাপার, আর তার সঙ্গে আমাদের ব্যাকরণ ব্যাপারটা খুব ভালো করে দেখতে হবে বোধ পরীক্ষণের জন্য। তাহলে মোটামুটি আমরা তিনটে টপিক সম্পর্কে জানলাম। এরপরে মূলত আমরা ক্রিয়াপদটা খুব ভালো করে পড়বো। ক্রিয়াপদটা ভালো করে পড়তে গিয়ে ক্রিয়ার কাল কিভাবে নির্ণয় করা যায়, ঠিক আছে। সাধারণত ক্রিয়ার কাল আমরা খুব, যেটা জেনারেলি সহজভাবে নর্মালি আমরা জানি, কিন্তু এক্সাম গুলোতে আমরা দেখি ব্যতিক্রমী অনেক কিছু দিয়ে দেয়, বেশিরভাগটা ব্যতিক্রমী দিয়ে দেয় এই ক্রিয়ার কাল নির্ণয় টির্ণয়, তখন খুব টাফ লাগে। তাহলে এই জায়গাটা ভালো করে পড়তে হবে, ক্রিয়া পড়তে গিয়ে ক্রিয়ার কালটা পড়তে হবে, ঠিক আছে। সেখানে আমরা ক্রিয়ার কাল থেকে 2 থেকে 5টা কোশ্চেন পাই, মিনিমাম 2, ম্যাক্সিমাম 5টা। তারপরে ধ্বনি আর ধ্বনি পরিবর্তন, স্যার আমাকে বলছিলেন ধ্বনি পরিবর্তন, মনে হয় কোনো একটা স্যার একদিন পড়িয়েছিল তোমাদের। তো এই শুধু ধ্বনি পরিবর্তন নয়, ধ্বনি আর ধ্বনি পরিবর্তন এটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। ধ্বনি পরিবর্তনে অনেক পার্ট আছে, সেই পার্ট ওয়াইজ আমাদের পড়তে হবে। এখানে আমরা 3টে থেকে 5টা কোশ্চেন পাই। আর এরপরে আরেকটা টপিক, একদম সিম্পল টপিক, খুব সহজ, মন দিয়ে জাস্ট কয়েকদিন একটু ভালো করে প্র্যাকটিস করলে, যেটাকে আমরা বর্ণ বিশ্লেষণ বলি, যত কম হোক এটা একটা আসবে। এখন এক্সামগুলোতে যা দেখা যাচ্ছে, বর্ণ বিশ্লেষণ একটা মাস্ট। যদি এটা তুমি কমপ্লিট করতে পারো, জেনে রাখতে হবে তোমার বাংলাতে 1 নম্বর তুমি পাচ্ছ, ঠিক আছে। তাহলে বর্ণ বিশ্লেষণটাও আমাদের দেখতে হবে, এটা প্র্যাকটিস করার ব্যাপার, এখানে বোঝার তেমন কোনো ব্যাপার নেই, যেগুলো অ্যাভারেজ স্টুডেন্ট মোটামুটি ভালো করে একটু প্র্যাকটিস করবে তোমরা। আর মোটামুটি এই পর্যন্ত মনে হয় 5টা 6টা বলা হলো টপিক, তাই তো? 6টা বলা হলো, 6টা। 6টা, আচ্ছা। এরপরে আরো একটা টপিক, শুদ্ধ অশুদ্ধ, বানান, স্পেলিং, ঠিক আছে। এই শুদ্ধ অশুদ্ধটা ভালো করে দেখবে। হ্যাঁ, এই শুদ্ধ অশুদ্ধ দেখতে গিয়ে অনেক সময় কি হয়, সেই আমরা সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্যের যে পার্ট পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র শুদ্ধ বলতে কিন্তু আমরা একটা শব্দকে বুঝি না, ঠিক আছে। একটা চ্যাংকোলা করে কোনো জায়গা থেকে এমন একটা বাক্যের মতো তুলে দেবে, মানে পুরোটাই উদ্দেশ্যের মতো কাজ করে, ঠিক আছে। তার মধ্য থেকে হয়তো 3টে ওয়ার্ড নিয়ে একটা সাবজেক্ট তৈরি হয়েছে, ঠিক আছে,
এই তিনটে ওয়ার্ডের মধ্যে একটা ভুল। এরকমই ইউপিটেটে এবার একটা কোশ্চেন হয়েছে, আমি দেখছিলাম ইউপিটেটের প্রিভিয়াস ইয়ারে কোন ইয়ারে একটা কোশ্চেন দেখছিলাম এই টাইপের। তো এই শুদ্ধ অশুদ্ধ বানানগুলো তোমরা দেখবে, আর প্রেফারেন্স গুলো আমি বলে দেবো পরবর্তীতে কোথা থেকে কিভাবে পড়বে, বা আমি দিয়ে দেবো প্র্যাকটিস সেট গুলো, ঠিক আছে, অসুবিধা নেই কিছু, স্যারকে দিয়ে দেবো। এখান থেকে মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন তোমরা টার্গেট করে পড়বে, ঠিক আছে, 2 থেকে 3টে কোশ্চেন হয় শুদ্ধ অশুদ্ধ বানান। তারপরে আছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ। আগে ভিন্নার্থক শব্দের একটা পার্ট ছিল, তবে সেটা এখন আর ইউজ হয় না সেরকম। এখন সমর্থক আর বিপরীত শব্দটা তোমরা এখানে তো জানো, বোঝার কিছু নেই, তোমাকে অতিরিক্ত পড়তে হবে, সেটা ইংরেজির ক্ষেত্রেও যা, বাংলার ক্ষেত্রেও তাই, ঠিক আছে। সমার্থক শব্দ আর বিপরীত শব্দটা একটু পড়বে, এখান থেকে প্রায় 2টো কোশ্চেন পাওয়া যায়। তারপরে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে পদ, ঠিক আছে। পদ আর পদ পরিবর্তন। এই পদ আর পদ পরিবর্তন বলতে পদ কটা আমরা খুব ভালোভাবে জানি, তার মধ্য থেকে আমাদের বিশেষ্য বিশেষণ আর অব্যয়পদটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আর এই পদ পড়তে গিয়ে আমরা বাক্যের আরো 2টো পার্ট একটু ভালো করে পড়ে নেবো, সেটা উদ্দেশ্য পার্ট আর বিধেয় পার্ট, ঠিক আছে। এটা আমি এর মধ্যেই বলে দিলাম, পদের মধ্যে, ঠিক আছে। এই পদ পড়তে গিয়ে উদ্দেশ্য পদ আর বিধেয় পদ, ঠিক আছে, এটাও ভালো করে আমাদের দেখে নিতে হবে, কারণ এখন এই ট্র্যাডিশনাল সময়ে পদ থেকে কোনো কোশ্চেন হয়তো দেয়নি, কিন্তু উদ্দেশ্য বিধেয় থেকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে, যেটা পদের টপিকের মধ্যে আমরা পড়াই। এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন ধরতে পারো মিনিমাম আর ম্যাক্সিমাম করে, ঠিক আছে। তারপরে মোটামুটি তোমাদের এবার যেগুলো বলছি তোমরা লিখে রাখতে পারো, ঠিক আছে, অনেকগুলো একসঙ্গে বলে দিচ্ছি। মোটামুটি শব্দ ভান্ডার আছে, জানো, শব্দ ভান্ডার ভালো করে পড়তে হবে আমাদের, ঠিক আছে। আর বিগত বছরের কোশ্চেনগুলো তোমরা দেখবে, ঠিক আছে, দেখলে তোমরা বুঝতে পারবে মূলত আমরা তদ্ভব শব্দ থেকে বেশিরভাগটা প্রশ্নটা পাই, ঠিক আছে, তদ্ভব শব্দ থেকে প্রশ্নটা পাই। একটা শব্দ তুলে দিয়ে হয়তো বা জিজ্ঞাসা করা হলো এটা কোন শব্দ, ঠিক আছে, বা শব্দ পরিবর্তনের কোন ধারা এসেছে, এইরকমই। যাই হোক, আমাদের পুরোটাই পড়তে হবে। ওগুলো স্যার ঘুরি ফিরি, যে সন্ধি, তারপরে সমাস, কারক, সমার্থক, এগুলো স্যার ঘুরি ফিরি, মানে ওই একই টাইপেরই মানে এসছে, বলতে চলে আমি আসছে। আমি একটু সিলেবাসটা বলে দিই, দিয়ে তোমাদের বলে দিচ্ছি, ব্যাপারটা সব বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমাদের শব্দ ভান্ডার পড়তে হচ্ছে। এই শব্দ ভান্ডারের মধ্যে কি আছে কম বেশি সব তোমাদের আইডিয়া আছে, বা টপিক ওয়াইজ যখন পড়ানো হবে তখন বলে দেওয়া হবে, ঠিক আছে। তদ্ভব আছে, তৎসম আছে, অর্ধ তদ্ভব আছে, ঠিক আছে, বিদেশি শব্দ আছে, আরো অনেক পার্ট আছে ছোট ছোট, তবে সেগুলো যখন টপিক ওয়াইজ পড়বে তোমরা আস্তে আস্তে, তখন সব বুঝে যাবে। আর এই আরেকটা ব্যাপার, এই স্যার বলে গেল, লেকচার দিয়ে গেল, আর তোমরা কালেক্ট করে রেখে দিলে এটা হবে না কিন্তু, ঠিক আছে, পড়তে হবে। তুমি 5টা স্যারের কাছে পড়ো আর একটা স্যারের কাছে পড়ো, একই ব্যাপার হবে যদি তুমি লিখে নিয়ে বাড়িতে গিয়ে রেখে দাও, ঠিক আছে। নিজেকে সেগুলো নিজে আত্মস্থ করতে হবে, কাজ করতে হবে, সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আর কম্পিটিটিভ এক্সাম মানে শুধু আমি প্রাইমারির কথা বলছি না, সবকিছুতে মোটামুটি তোমার কি করতে হবে, একটা জিনিস তো মুখস্থ করার কোনো ব্যাপার থাকে না, একটা জিনিস বারবার পড়তে হয়, 4বার 5বার পড়তে হয়, তবে সেই জিনিসটা নিজের মধ্যে আত্মস্থ হয়। তাহলে মোটামুটি শব্দ ভান্ডার, এরপরে বাগধারা। স্যার সমানে হ্যাঁ বলো। একটা দেখুন সমানে আওয়াজ হচ্ছে কিসে স্যার আপনার, মানে এতে কোনো আচ্ছা আচ্ছা, আমি দেখছি। আওয়াজটা একটু বন্ধ হলে ভালো হয়। কেমন আওয়াজ হচ্ছে বলো তো? এই যে আচ্ছা, দেখুন আমি কাছের কাছে। একবার মিউট করে দেখছিলাম। আচ্ছা, আর আসছে কি? না স্যার। না না আসছে না, মানে ওই আওয়াজটা হলে না আপনার কথাটাই শুনতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু কোথা থেকে হচ্ছিল আমি নিজে জানি না, একবার জাস্ট ভয়েসটা মিউট করলাম, হ্যাঁ, হ্যাঁ করে আবার আচ্ছা অন দেখি করলাম। আবার। আচ্ছা, আমি মোবাইলটা একটু দূরে রাখলাম, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, তো এরপরে আমাদের বাগধারাটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে, যেটাকে আমরা ইংরেজিতে ইডিয়মস বলি, হ্যাঁ। ইডিয়মসটা ভালো করে আমাদের পড়তে হবে, বাগধারাটা।
হ্যাঁ, বাগধারাটা এরকমই বোঝার কিছু নেই, জাস্ট লিস্ট দেওয়ার পরে সেটাকে তোমাদের ভালো করে পড়তে হবে, মুখস্থ করারও কোনো ব্যাপার নেই, এগুলো একবার করে দুবার করে রিডিং পড়লেই মনে থাকে বাগধারাগুলো, ঠিক আছে। তারপরে আজকে যেটা তোমাদের একটু পড়াবো বা বোঝাবো, কারক, ঠিক আছে, কারকটা পড়তে হবে। কারকের সঙ্গে তোমাদের মোটামুটি কারকের যে পার্টগুলো আছে, ঠিক আছে, সেই পার্টে আবার বিভক্তির একটা ব্যাপার আছে, ঠিক আছে, বিভক্তিটাও মোটামুটি কারকের সঙ্গে পড়তে হবে। হ্যাঁ, কারক আর বিভক্তি। বিভক্তিটা, হ্যাঁ, বিভক্তিটা আজকে আমি বলছি না, জাস্ট কারকটা সিম্পল করে একটু বোঝাবো, তারপর বিভক্তি অন্যদিন বোঝাবো, কারণ দুটো একসঙ্গে বললে জগা কিছুই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে মূলত এই যে ব্যাপারটা বলছি, বিগত বছরের কোশ্চেনগুলোতে আমরা দেখেছি আপার প্রাইমারির জন্য ইউজ হয় সমাসটা, ঠিক আছে, প্রাইমারি সিলেবাসের মধ্যে আছে, কিন্তু সমাসটা আমরা দেখেছি এখন প্রাইমারিতে ইউজটা খুব কমে গেছে, সব রাজ্যের কথা বলছি বা সিটেটের কথা বলছি, ঠিক আছে। মোটামুটি এই যে সমাসের ব্যাপারটা প্রাইমারিতে ইউজ কমে গেছে, তবে তোমাদের পড়তে হবে বা জানতে হবে, ঠিক আছে, কারণ ব্যাকরণের ব্যাপারটা হচ্ছে একে অপরের সঙ্গে সম্পর্কিত, রিলেটেড, ঠিক আছে, তাহলে আমাদের সমাসটাও দেখতে হবে। আর সমাসটা মোটামুটি সমাস পাঠটা অনেক বড় আছে, হ্যাঁ, একটু ভালো করে মন দিয়ে দেখার পরে সমাসের একটা লিস্ট দেওয়া হবে, সেটা দিয়ে প্র্যাকটিস করতে হবে, সমাস নির্বাচন করতে হবে, নির্ণয় করতে হবে নিজে নিজে, ঠিক আছে। তাহলে সমাস স্যার নির্ণয় করার মূল মন্ত্র হচ্ছে ব্যাস বাক্যটা নির্ণয় করতে শিখলে, ঠিক আছে, তাহলে তোমার একটা কথা বলুন সমাস স্যার। খুব সহজে নির্ণয় করতে পারবে। হ্যাঁ বলো, স্যার একটা কেউ কিছু কথা বলছো? বলতে পারি? হ্যাঁ বলো। বলছিলেন যে স্যার এই যে আপনি যে মানে আপনি না মানে আপনাদের পুরো মানে স্যারেরা যারা এই যে পড়াচ্ছেন পুরো এনারা হুম। কি মানে যেটা পড়াচ্ছেন এইটা দিয়ে কি প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো টেটই কভার হবে না অনলি প্রাইমারি টেটের জন্য? তা আমি সেটা বলতে পারছি না তো, তবে আমি তোমাদের প্রাইমারিতে আমি যে যদি বাংলাটা পড়াই, আমি ম্যাথেরও পড়াই, তবে ম্যাথের টিচার আছেন বলছিলেন, জানি না কি হবে, তো আমি আমি যদি বাংলাটা পড়াই, তাহলে আমি বাংলা ব্যাকরণ পাঠটা কিন্তু প্রাইমারি আপার প্রাইমারির জন্যই পড়াবো, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এমন ভাবে পড়ানো হবে দুটো কভার হয়ে ভাই যাবে। টাইম পেরিয়ে যাচ্ছে তো, অনেকটা টাইম হয়ে গেল। হ্যাঁ বলো। বলছি স্যার ক্লাসটা আরম্ভ করুন, টাইম তো অনেক বেড়ে 7:30 প্রায় হয়ে গেল। এটা তো ক্লাসই হচ্ছে। আচ্ছা চলো। না স্যার, এগুলো এগুলো আলোচনা করা হোক স্যার, আমি নতুন প্রিপারেশন নিচ্ছি, হ্যাঁ সেই হ্যাঁ, ক্ষেত্রে আমার যাই হোক, আর বেশি নেই, আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, হ্যাঁ, কোনো এগুলো আলোচনার দরকার আছে। হ্যাঁ, না এটার হ্যাঁ স্যার। যদি সিলেবাসটা তুমি নিজে খুব ভালোভাবে না করতে পারো, তাহলে মানে পড়াশোনা আসলে ওইভাবে তো স্যার হবে না সবকিছু। হ্যাঁ, আমরা নতুন প্রিপারেশন নিচ্ছি তো, সেই ক্ষেত্রে একটু বলে দিলে তার সুবিধা হয়। মাফিক পড়তে হবে, তবে তোমরা আগাতে পারবে। যাই হোক, সমাস চলে গেল, এবার আমরা কর্তা কর্ম, ঠিক আছে, এই দুটো পার্ট আছে, কর্তা কর্ম। কর্তা আমরা কর্তা বলতে সাধারণ বুঝি, কর্ম বলতে সাধারণ বুঝি, ঠিক আছে, কিন্তু সাধারণ কর্তা বা কর্মটা সব নয়। হ্যাঁ, কর্তা বা কর্মের অনেক ভাগ আছে, সেগুলো আমাদের জানতে হবে বা পড়তে হবে। এবার এই যতগুলো পার্ট তোমাদের একসঙ্গে বললাম, শব্দভাণ্ডার, বাগধারা, কারক, সমাস, কর্তা, কর্ম, এই কটা থেকে, ঠিক আছে, প্রতিটা থেকে একটা বা দুটো করে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তোমরা নোট ডাউন করতে পারো। চলো এবার পরের কথা বলছি, ব্যাকরণ পার্টটা মোটামুটি বললাম। ব্যাকরণের আর একটা পার্ট আছে, যেটা পড়তে গিয়ে অনেক সময় ব্যয় করতে হয়, যার জন্য সব স্টুডেন্ট সেটাকে পড়ে না, ঠিক আছে, মানে সেটা নিয়ে আগিয়ে যায় না, পড়ে না বলা ভুল হবে, সেটাকে সঙ্গে নিয়ে আগিয়ে যায় না, সেটা হচ্ছে প্রত্যয়, ঠিক আছে। তোমরা চাইলে প্রত্যয় পড়তে পারো। হ্যাঁ, মোটামুটি ব্যাকরণ পার্টটা এই পর্যন্ত, হ্যাঁ, এতটুকু আপাতত পড়ো, তোমরা পড়লে হবে। এবার যেগুলো আমাদের সাহিত্য থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, সাহিত্য থেকে কোশ্চেন আমরা কিভাবে পড়বো, যেগুলো আসে সেগুলো কিভাবে গ্যাপ আপ করবো, পর্ষদ নির্মিত যে বইগুলো আছে, ঠিক আছে, ক্লাস 2 থেকে 1 থেকে পর্ষদ নির্মিত যে বই আছে মাধ্যমিক পর্যন্ত, ঠিক আছে, সেই বইগুলো আমাদের পড়তে হবে। সেই বইগুলো কিভাবে পড়বো আমরা, কবি বা লেখক সম্পর্কে, ঠিক আছে, আচ্ছা, উপন্যাস সম্পর্কে বা ঔপন্যাসিক সম্পর্কে, ঔপন্যাসিকের ব্যাপারটা, ঠিক আছে, কে ঔপন্যাসিক ছিল, আচ্ছা, জন্ম মৃত্যু সম্পর্কে আমাদের পড়তে হবে, নাম, বিভিন্ন প্রকার বইয়ের নাম, ঠিক আছে, অথরের নাম, এইগুলো আমাদের পড়তে হবে। আর বিভিন্ন প্রকার চরিত্র হয়, তোমরা জানো তো, এই চরিত্রগুলো পড়তে হবে, আর চরিত্র সৃষ্টিকর্তাকে, এটা পড়তে হবে, ঠিক আছে। আর পড়তে হবে পত্রিকা, বিভিন্ন প্রকার পত্র পত্রিকা, ঠিক আছে। এইটা মোটামুটি সাহিত্যের পাঠগুলো, তোমরা এইগুলো তোমরা পড়তে পারো। আর তারপরে বেঙ্গলি প্যাডাগজি, তোমরা 2021-এর কোশ্চেন দেখেছো কি জানি না, 21-এ তো প্যাডাগজি মোটেই ইউজ হয়নি, মানে 17-এর যে টেটটা হয়েছে
তবুও প্যাডাগজি এনসিটি রুলস অনুযায়ী প্যাডাগজি আছে, 40% প্যাডাগজি দেওয়ার কথা, ঠিক আছে, প্রতি সাবজেক্টে। তো সেই বাংলা প্যাডাগজি তোমাদের পড়তে হবে। প্যাডাগজি পড়তে গিয়ে প্যাডাগজির কয়েকটা পার্ট আমি বলে দিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ডে। ভাষাটা তোমাকে পড়তে হবে, ভাষা বলতে মাতৃভাষা কি, ঠিক আছে। তারপরে পড়তে হবে ভাষার স্বরূপ, আর ভাষার বৃত্তি, ভাষা শিক্ষার স্তর, বিকাশ, ভাষা শিক্ষার দক্ষতা বা ভাষা শিক্ষার লক্ষ্য, আর নীতি বা পদ্ধতি। এই কটাই পড়লে মোটামুটি তোমাদের প্রাইমারি আপার প্রাইমারির জন্য হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সিলেবাসটা এখানে আমি ক্লোজ করলাম। হ্যাঁ, মোটামুটি যা বলা হয়েছে 95% তোমাদের বলা হয়েছে। হ্যাঁ, তোমরা মাথায় রাখবে, আবার পড়াতে পড়াতে সুবিধা অসুবিধা হলে সব বলে দেওয়া হবে, অসুবিধা নেই। এ পর্যন্ত মোটামুটি অসুবিধা নেই তো কারোর? না স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার আমি এর চ্যাটটাও তোমাদের দিয়ে দেবো শেষে। হ্যাঁ, তোমরা অনলাইন থাকলে আমি দিয়ে দেবো, স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবো, একবার পড়ে নেবে। চলো, আজকের মূল বিষয় আমরা যেটা পড়বো বলছিলাম, মূল টপিক কারক, ঠিক আছে, যেটাকে আমরা ইংরেজি কেস এর প্রতিশব্দ হিসেবে ব্যবহার করি, CASE কেস, ঠিক আছে। এর প্রতিশব্দ হিসেবে কারককে ব্যবহার করা হয়। এবার কারকটা কি দেখো, বাক্যে একটা বাক্য বানাতে গেলে আমাদের অনেক কিছু লাগে, তাই না? একটা বাক্য বানানোর জন্য আমাদের কি কি লাগে? বিশেষ্য লাগতে পারে, বিশেষণ লাগতে পারে, 6টা পদের যে কোনো পদ, 4টে 5টা পদ বা 6টাই পদ লেগে যায়। এবার সেই পদের আমরা তো বলে দিই, মুখের কথা বলে দিই, হয়তো মাতৃভাষা বলে দিই, কিন্তু সেই বাক্যটা বানানোর জন্য প্রতিটা পদ একে অপরের সঙ্গে আলাদা আলাদা একটা সম্পর্ক করে, ঠিক আছে। সেই সম্পর্কের ভেদে আমরা বিভিন্ন প্রকার গ্রামাটিক্যাল ভাগ করে থাকি, ব্যাকরণের ভাগ করে থাকি। এবার কারকটা কি? বাক্যের মধ্যে বা বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের, ঠিক আছে, বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের, অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের। সহজ করে বলতে গেলে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে প্রত্যক্ষ সম্পর্ক, ঠিক আছে, সেই সম্পর্ককেই আমরা কারক বলি। বুঝতে পেরেছো আশা করি? আরেকবার বলুন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাক্যের মধ্যে বা বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে, ক্রিয়াপদ বলতে আমরা নিশ্চিত জানি সেই ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদ, ঠিক আছে। একটা সাবজেক্ট যখন বাক্যে থাকে সে হয় বিশেষ্য নয় সর্বনাম রূপে থাকে, মানে যেটাকে আমরা নামপদ বলি, ঠিক আছে। তো সেই বিশেষ্য সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক বাক্যে, সেটাকে আমরা কারক বলি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার যদি বলো বিশেষ্য সর্বনাম কি, এই সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নেই, ঠিক আছে, তাহলে যখন পার্ট পার্ট করে পড়ানো হবে সেই জায়গাগুলোতে বুঝতে হবে, ঠিক আছে, যেটা আমি একটু আগে তোমাকে। নাউন আর প্রোনাউন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাউন আর প্রোনাউন, এটা তোমরা যখন পড়বে সব বুঝে যাবে। তো এবার দেখো, এই কারককে আমরা মূলত 6টা ভাগে ভাগ করি, ঠিক আছে। কারকটা এমন কিছু না, সিম্পল ব্যাপার, জাস্ট একটু ভিতর দিয়ে বুঝতে হবে। সেই 6টা ভাগের মধ্যে প্রথম একটা ভাগ হচ্ছে কর্তৃক কারক। আমরা জানি সাধারণত বাক্যে একটা কর্তা ব্যবহার হয়, তাই না, যেটাকে আমরা সাবজেক্ট বলি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং সাবজেক্ট আর। হ্যাঁ, সাবজেক্ট বলি, ঠিক আছে, যেটা বাংলা ভাষায় মানে বাংলা বাক্যে আমরা দেখবে সাবজেক্টটা বেশিরভাগ ক্ষেত্রে, এক্সেপশনাল ইউজ বাদ দাও, প্রথমেই বসে বাক্যের, ঠিক আছে। এবার সেই বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কর্তার যে সম্পর্ক, তাকে আমরা কর্তৃকারক বলি, ঠিক আছে। একটা বাক্যে ক্রিয়াপদ থাকে, কর্তা থাকে, কর্ম থাকে, অব্যয় থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এই বাক্যে 4জন আছে, হ্যাঁ 4জন আছে বলে আমি কারকের 4টে ধাপ করি না। আমাদের কারক নির্ণয় কি হয়, এক্সাম গুলোতে যখন আসে দেখবে পার্টিকুলার একটা পদের উপরে কি করে, আন্ডারলাইন করে দেয়, তাই না, এটা আন্ডারলাইন করে শব্দের উপরে হ্যাঁ, আন্ডারলাইন করে। তাহলে আমরা এখানে কি জানলাম, কর্তৃকারক কি, ক্রিয়াপদের সঙ্গে কর্তার সরাসরি সম্পর্ক থাকবে, বোঝা গেল। এই কারক পড়তে গিয়ে তোমরা সবসময় মূলত মাথায় রাখবে ক্রিয়াপদটা এখানে প্রথম, ঠিক আছে, প্রধান, ক্রিয়াপদটা প্রধান। প্রতিটা কারকের যে আমি আলাদা আলাদা ক্লাসিফাইড করব, ভাগ করব, ঠিক আছে, সেই ভাগটা আমি জাস্ট ক্রিয়াপদের উপরে সম্পর্কের সবিন্যাসে ভাগ করব। বুঝতে পেরেছো? ক্রিয়াপদের সঙ্গে কর্তার সম্পর্ক থাকলে তাকে আমরা কর্তৃকারক বলি। কিভাবে দেখো, চেনার উপায়টাও একটু বলে দিই। আমরা জানি বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে, ঠিক আছে। সেই সমাপিকা ক্রিয়াকে আমরা যখন কে বা কাকে বা কারা বলতে পারি, কে বা কারা দিয়ে প্রশ্ন করব,
ঠিক আছে? করার পরে যখন উত্তরটা পাওয়া যাবে, যে উত্তরটা আসবে সেটা হচ্ছে কর্তৃকারক। উদাহরণ বলি শোনো, ধরো আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ বলি। আমি ভাত খাই, ঠিক আছে, আমির তলায় দাগ দেওয়া আছে। ভাতটা কে খাচ্ছে? আমি খাচ্ছি না? তাহলে ভাতটা আমি খাচ্ছি, মানে কে দিয়ে আমি কোয়ালিফাই করছি। হ্যাঁ, কে দিয়ে প্রশ্ন করলে আমিটা পেয়ে গেলাম। তাহলে আমির তলায় যদি দাগ দেওয়া থাকে, আমি কি বলতে পারি সপাটে? যে আমিটা হচ্ছে কর্তৃকারক, তাই নয় কি? কর্তৃকারক। বুঝতে পেরেছো আশা করি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার চলো কর্মকারক। হ্যাঁ, কর্মকারকটা ঠিক একই রকম ভাবে বাক্যে, আগে আমরা দেখছিলাম কর্তৃকারকে কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক থাকছে, তাই না? সেই যুগটা হয় চন্দ্রবিন্দু তোমার হ্যাঁ চন্দ্রবিন্দু আমাদের হ্যাঁ, শুনতে পাচ্ছো? কারো একটা হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। মাইক অন নয়। হ্যাঁ হ্যাঁ, ওই কর্মকারক হচ্ছে বাক্যের যে কর্তা। কর্তা সবসময় বাক্যে আসে কিসের জন্য? একটা ক্রিয়াকে সম্পাদন করার জন্য, না? তা কর্তা যে ক্রিয়া সম্পাদন করবে, কর্তা ক্রিয়া সম্পাদন করে যার আশ্রয় নিয়ে ক্রিয়া সম্পাদন করবে, অর্থাৎ সংজ্ঞাতে আমরা যদি বলি বাক্যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কর্মকারক বলি, ঠিক আছে? বাক্যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কর্মকারক বলি। আচ্ছা, এর চেনার উপায়টা বলে দিই। বাক্যে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাই, বাক্যে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই তাকে কর্মকারক বলা হয়। পাখিটাকে আনত, ঠিক আছে, আমি সাপোজ তোমাকে বললাম পাখিটাকে আনত, এই আনতটা এখানে ক্রিয়া। তো এই ক্রিয়াকে আমি জাস্ট কি দিয়ে প্রশ্ন করব? কি অথবা কাকে, ঠিক আছে? কি আনত বা কাকে আনত? আমি পাখিটাকে আনতে বললাম, না? তাহলে পাখিটাকে আনত, কি আনত? পাখিটাকে। দেখো আমরা কি দিয়ে প্রশ্ন করলে পেয়ে গেলাম পাখিটাকে, তাহলে পাখির তলায় আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা এটাকে কি কারক বলতে পারি? কারক। কর্মকারক। হ্যাঁ, কর্মকারক। হ্যাঁ, চলো মোটামুটি, হ্যাঁ মোটামুটি বুঝতে পারছি। এবার করণ কারক। করণ কারকটা কি? কোথা থেকে কি দ্বারা? করতে হবে? দ্বারা দিয়ে। কি দ্বারা? হ্যাঁ, করণ কারকটা হচ্ছে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ যার দ্বারা, যার দিয়ে, ঠিক আছে, যাকে নিয়ে কর্ম সম্পাদন করে, ঠিক আছে, ক্রিয়া সম্পাদন করে, তাকে আমরা করণ কারক বলি, ঠিক আছে? এ চেনার উপায় বলার এমন কোনো ব্যাপার নেই। আর চেনার উপর যদি বলো তাহলে আমি বলি কি দিয়ে প্রশ্ন করলে বা কার দ্বারা প্রশ্ন করলে যেটা পাই সেটা আমরা করণ কারকই বলি, ঠিক আছে? উদাহরণ, সীমা তুলি দিয়ে ছবি আঁকছে, ঠিক আছে, রীতা লাঠি দিয়ে সাপকে মারলো, কি দিয়ে, কার দ্বারা, ঠিক আছে? এইগুলো হচ্ছে করণ কারকের মধ্যে পড়ে। আমি যদি বলি সীমা তুলি দিয়ে ছবি আঁকছে, সীমা কি দিয়ে ছবি আঁকছে? তুলি দিয়ে। তাহলে হ্যাঁ, ক্রিয়াটা সম্পাদন করতে গিয়ে কর্মটা কার সাহায্য নিচ্ছে? তুলিকে, তাই না? তাহলে এই যে তুলির তলায় যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা বলতে পারি যে এটা করণ কারক, ঠিক আছে? এইরকম করণ কারক চেনা খুবই সহজ। সবসময় তোমরা দেখবে দ্বারা, দিয়া, কর্তৃক, এইগুলো হচ্ছে দিয়ে দ্বারা থাকলে সেটা মূলত করণকারক। করণকারক হয়ে যাবে। হ্যাঁ, তার আগে পদটাই হচ্ছে করণ কারক, ঠিক আছে? বা আরো বলতে পারি, আমার যদি একটু একটু আলাদা করে বলি, টাকায় সব মেলে, বন্ধুত্ব মেলে না। টাকায় সব মেলে, বন্ধুত্ব মেলে না। জাস্ট এই যে বন্ধুত্ব মেলে না দেওয়া, হ্যাঁ, টাকায় সব মেলে, সব সময় মনে করবে না যে দ্বারা বা দিয়ে থাকবে। তোমাকে আগে বাক্যের এক্সটেনশনটা বুঝতে হবে, ঠিক আছে? বাক্য কিভাবে এক্সপ্রেস করছে, বাক্যের অর্থটা কি। টাকায় সব মেলে অর্থাৎ এর দ্বারা আমাকে কি বোঝাচ্ছে? বাক্যে একটা পদ বা একটা অবস্থা উজ্জ্বল থাকতে পারে, টাকার দ্বারা সব মেলে, তাই নয় কি? কিন্তু বাক্যের সৌন্দর্যায়নের জন্য আমি বলছি টাকায় সব মেলে, বন্ধুত্ব মেলে না। এর মধ্যে কিন্তু দ্বারাটা উজ্জ্বল আছে, ঠিক আছে? তাহলে টাকার তলায় যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সহজ, অনেক স্টুডেন্ট বলে দেবে যে এটা কর্তৃকারক, ঠিক আছে, যেহেতু টাকার তলায় দাগ মারা আছে, কারণ টাকা এখানে আবার সাবজেক্ট আকারে ব্যবহার হচ্ছে। তাহলে সেক্ষেত্রে টাকার তলায় দাগ মারা আছে। কিন্তু তুমি অর্থের দিক দিয়ে যদি একটু ভাবো তাহলে আমরা এটাকে কি কারক বলবো? করণ কারক, ঠিক আছে? আর এক্সামে এই টাইপের কোশ্চেন গুলো দেওয়া হয়, এক্সেপশনাল ইউজ যেগুলো বা একটু বোঝার।
এটাকে বুঝতে সুবিধা অসুবিধা হওয়ার কারণে স্যার টাকা দিয়ে বসানো আছে, আর স্যার সে হচ্ছে সে সাবের অর্থে কর্তিকারক হয়ে যাচ্ছে। আর জন্য কি দিয়ে বসানো করতে কর্মকার, কিন্তু স্যার টাকা মানে অ্যাকচুয়ালি অর্থে স্যার টাকা দ্বারা মানে টাকা দিয়ে সব মিলে। হ্যাঁ, তোমার অ্যাকচুয়ালি বাংলা ব্যাকরণ এমন একটা পার্ট, তোমাকে প্রতিটা টপিকের প্রতিটা বাক্য হোক বা তার এক্সটেনশনাল ইউজ কি সেটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, চলো মোটামুটি করণ কারক আমরা জানতে পারলাম। আর আরেকটা কারক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কারক বা ভাইটাল কারক, যেটাকে আমরা সম্প্রদান কারক বলি, ঠিক আছে? অনেক জায়গা থাকবে দেখবে নিমিত্ত কারক, নিমিত্ত কারক। নিমিত্ত কারক, ঠিক আছে? সম্প্রদান কারক অথবা নিমিত্ত কারক, এটা এমন কিছু নয়। এই কারকের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে বলতে পারি যে কোনো কিছুর উদ্দেশ্যে বা জন্য বা নিমিত্তে, ঠিক আছে? কোনো কিছুর উদ্দেশ্যে, জন্য, নিমিত্তে কোনো কিছু কাজকে সম্পন্ন করা হলে বা নিঃস্বার্থ দান করাকে বোঝালে, এই লাইনটাও মনে রাখতে হবে। কোনো কিছুর উদ্দেশ্যে বা বলতে পারি যার উদ্দেশ্যের জন্য, নিমিত্তে কোনো কিছু সম্পন্ন করা হয় বা নিঃস্বার্থ কোনো কিছু কাউকে দান করা বোঝানো হয়, তখন আমরা তাকে সম্প্রদান কারক বা নিমিত্ত কারক বলি। তোমাকে আমি বললাম ভিখারিকে খেতে দাও, ঠিক আছে? ভিখারিকে ভিক্ষা দাও, এটা স্যার। হ্যাঁ, ভিখারিকে খেতে দাও, ভিখারিকে ভাত দাও, ভিখারিকে ভিক্ষা দাও, ঠিক আছে? বা আমি লেখাপড়ার জন্য কলকাতায় এসেছি, এই ভিখারির তলায় দাগ দেওয়া আছে, আমি ভিখারিকে খেতে দিচ্ছি, মানে কি এখানে আমার কোনো স্বার্থ আছে কি? না স্যার, এখানে কোনো স্বার্থ নেই। না, স্বার্থ নেই। তাহলে এটা কি কারক? যদি ভিখারির তলায় দাগ দেওয়া থাকে এটা কিন্তু নিমিত্ত কারক, ঠিক আছে? বা সম্প্রদান। স্যার একবার সংজ্ঞাটা একবার বলবেন? সংজ্ঞাটা বলবো? হ্যাঁ স্যার। সংজ্ঞাটা যদি সহজ করে মনে রাখো তাহলে এইরকমই মনে রাখতে পারো, যার উদ্দেশ্যে, জন্য, নিমিত্তে কোনো কিছু সম্পন্ন করা হয়, ঠিক আছে? যার উদ্দেশ্যে, জন্য, নিমিত্তে কোনো কিছু সম্পন্ন করা হয় বা নিঃস্বার্থ দান করা হয়, তাকে আমরা সম্প্রদান কারক বলি, ঠিক আছে? বা নিমিত্ত কারক বলি। আরেকটা যে উদাহরণ তোমাদের বললাম, দেখো এখানে এটাও একটা একটু বোঝার ব্যাপার আছে। আমি লেখাপড়ার জন্য কলকাতায় এসেছি, ঠিক আছে? আমি লেখাপড়ার জন্য কলকাতায় এসেছি। আমি কিসের জন্য কলকাতায় এসেছি? লেখাপড়ার জন্য। তো যদি লেখাপড়ার তলায় দাগ দেওয়া থাকে, আন্ডারলাইন করা থাকে, তাহলে আমি খুব সহজেই বলতে পারি কি এটা নিমিত্ত কারক, তাই না? সম্প্রদান কারক। হ্যাঁ, এবার চলো এই কারক দুটোর মধ্যে অনেক সময় কনফিউশন এসে যায়। এবার শেষে আমরা যে দুটো পড়বো, একটা হচ্ছে অপাদান কারক, একটা অধিকরণ কারক, ঠিক আছে? আর অধিকরণ কারকের আবার অনেক ভাগ আছে, হ্যাঁ, সেটা আবার অন্যদিন জানা যাবে, বা আজকের একটু বলে দিচ্ছি আমি জাস্ট। অপাদান কারকটা কি দেখো, স্যার হইতে থেকে বলতে। হ্যাঁ, কোনো কিছু থেকে, হইতে বা বিচ্যুতি ঘটিয়ে কোনো কিছু যদি সম্পন্ন হয়, বা আমি যদি সংজ্ঞাতে বলি তাহলে আরো সুন্দর করে বলতে পারি, যেখান হইতে, থেকে, কমা কমা দিয়ে সব, ঠিক আছে, বিচ্যুতি ঘটিয়ে বা কোনো পদ পতিত, চলিত, গৃহীত ইত্যাদি ভাবে সম্পন্ন করে। কি বললাম? যেখান হইতে থেকে বা কোনো কিছু হইতে থেকে বিচ্যুতি ঘটিয়ে বা কোনো পদ পতিত, চলিত, গৃহীত ইত্যাদি ভাবে সম্পন্ন করে, তাকে আমরা অপাদান কারক বলি। উদাহরণটা যদি বলি তাহলে বোঝার খুব সহজ হয়ে যাবে। কেমন? দেখো, পাহাড়ের গা দিয়ে একটা সরু পথ, পাহাড়ের গা দিয়ে একটি সরু পথ। এই পাহাড়ের গা দিয়ে, কোথায় হ্যাঁ, হইতে? এই ব্যাপারটা একটু বোঝাই, শোনো। এই আগের কারকে আমরা কি বললাম? করণ কারকে পড়লাম যে দ্বারা বা দিয়ে থাকলে আমরা হট করে বলে দেবো করণ কারক, তাই পড়লাম না? তোমরা বললে না? হ্যাঁ, ওই জন্য বলেছিলাম যে আমাদের এক্সটেনশনাল ইউজ যেগুলো একটু ভালো করে বুঝতে হবে। এখানে আছে পাহাড়ের গা দিয়ে একটা সরু পথ, ঠিক আছে? দেখো এখানে কিন্তু এই যে পাহাড়ের গা দিয়ে একটা সরু পথ, ওই পাহাড়ের গা দিয়ে দিয়ে ওটাকে কিছু কোনো কিছু করাকে বোঝাচ্ছে না, ঠিক আছে? যে ওইটা দিয়ে আমি এটা করছি বা ওইটার জন্য এটা করছি, ঠিক আছে? এরকমই কিছু বোঝাচ্ছে না, জাস্ট বোঝাচ্ছে পাহাড়ের গা দিয়ে একটা সরু পথ। অর্থাৎ আমাকে এখানে এই যে অ্যাভাবটা উজ্জ আছে, এটাকে ভালো করে বুঝতে হবে। পাহাড়ের গা হইতে একটা সরু পথ, বুঝতে পারলে আমার কথা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পাহাড়ের এই যে এখানে তোমাকে কনফিউশন ফেলার জন্য হয়তো দিয়ে বলে দিয়েছে। দেখো এই বাক্যে দিয়ে বা হইতে দুটোই যদি আমি বসাই, এক অর্থে ব্যবহার হবে, বাক্যের ক্যারিকুলাম অনুযায়ী এক অর্থে ব্যবহার হবে, ঠিক আছে? তাহলে আমি বলে দিলাম পাহাড়ের গা দিয়ে একটা সরু পথ, তোমরা দেখলে দিয়ে আছে, গায়ের তলায় দাগ আছে, তাহলে বসিয়ে দিলাম করণ কারক। কিন্তু অ্যাকচুয়ালি অর্থটা কি দেখো, পাহাড়ের গা হইতে একটা সরু পথ, ঠিক আছে?
বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু সবসময় অপাদান কারক, মানে কোনো কিছু হইতে, কোনো কিছু থেকে বিচ্যুতি ঘটাচ্ছে, শুরু হচ্ছে, তাহলে আমরা সেটা সবসময় অপাদান কারক বলবো। বা আর একটা উদাহরণ তোমাদের বলতে পারি, ক্ষত মুখ দিয়ে রক্তস্রোত বইছে, সীমার, ওটাকে কি বলে বলো না, আমার মাথায় আসছে না, যাই হোক, তোমার শরীরে কোনো এক যে ক্র্যাপচ আছে, ঠিক আছে, হঠাৎ করে কোনো আঘাত হয়েছে, সেখান দিয়ে কোনো অ্যান্টিসেপটিক ঝরছে, রস ঝরছে, হ্যাঁ, এই রকমই টাইপের যেগুলো হয়, হ্যাঁ, সেইগুলো আমরা সবসময় বলি অপাদান কারক। উদাহরণ যদি বলো, অনেক উদাহরণ, আর এইগুলো পড়ার পরে শুধু পড়াটাই শেষ নয়, ঠিক আছে, তোমাদের অনেক উদাহরণ দেখতে হবে। হ্যাঁ, উদাহরণ দেখলে নিজেদের মধ্যে অনেক সহজ হয়ে যায়। আরো একটা উদাহরণ যদি তোমাদের বলি, কি বলবো, তোমাদের এই এই লাইনটা বোধহয় পুরাণে ফুরানে কোথাও আছে, আমি পড়েছিলাম একদিন, এই গন্ডে ঝড়ে জহব্বি উতলা, সেখান থেকে আমি লিখে রেখেছিলাম। হ্যাঁ, গন্ডে ঝড়ে জহব্বি উতলা, এরকমই একটা কোথায় আমি পড়েছিলাম, যাই হোক, গীতা হোক বা পুরাণ হোক, আমার স্যার মনে এসব উদাহরণগুলো স্যার আমাকে এসে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে স্যার দেবো। গন্ডে কি বললেন? হ্যাঁ, গন্ডে ঝড়ে জহব্বি উতলা, এইরকম একটা কিছু লাইন আমি পড়েছিলাম। তো এই অর্থগত দিক আমি যখন বাংলায় ট্রান্সলেট করেছিলাম, দেখছি অপাদান কারকের মধ্যে পড়ছে। হ্যাঁ, তো আমি বলি এটা লিখে রাখি, ছেলেদের বলা যাবে একদিন। হুম, স্যার সংজ্ঞাটা আরেকবার এইরকমই যখন আমরা কোনো কিছু দিয়ে পতিত হবে বা কোনো কিছু দিয়ে চলতে থাকবে, হ্যাঁ, এটার রাস্তা, মানেটা কি? এই গন্ডে এই ঝড়ে যেটা বলছি, হ্যাঁ, আমি তখন বাংলা ট্রান্সলেট করেছিলাম, এটা সম্ভবত সংস্কৃত শ্লোক, ঠিক আছে, আমার বাংলাটা এখন বলতে পারবো না, আমি মনে আসছে না, মানে বাংলাটা আমি এটা কি লিখে কিছু ঝরার কথা বলছে স্যার? মানে কিছু ঝরছে সেটাই বলছে, থেকে এরকম, ঝরছে মানে রক্ত ঝরছে সেই এরকমই রকম একটা type কিছু, এর? হ্যাঁ, এরকমই একটা কিছু অর্থ, জাস্ট কোনো একটা যুদ্ধের কাহিনী পড়ছিলাম, ঠিক আছে, সেখানে এই শ্লোকটা ছিল। স্যার হ্যাঁ, একবার অপদান কারকের একটু সংজ্ঞাটা বলুন। হ্যাঁ, অপাদান কারকের সংজ্ঞা লেখার জন্য, কালেক্ট করার জন্য বলছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি দিয়ে দেবো, তখন লিখে নিলে হবে, তবু বলছো আর একবার আমি বলে দিচ্ছি। যেখান হইতে, কমা থেকে, কমা বিচ্যুতি ঘটিয়ে, বা কোনো পদ, পদ বলতে বোঝো তো, কোনো পদ পতিত, কমা চলিত, কমা গৃহীত ইত্যাদি ভাবে সম্পন্ন করে, তাকে অপদান কারক বলে। পতিত, কমা চলিত, কমা গৃহীত, এই তিনটে হচ্ছে প্রেজেন্ট, এই তিনটে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরে, ঠিক আছে। এই তিনটে শব্দের একটা অর্থ আছে, যখন ডিটেল পড়বে তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে কিভাবে ইউজ হচ্ছে। হ্যাঁ, আমি উদাহরণগুলো দেবো, দিলে তোমরা সেগুলো সলিউশন করবে, করে আমাকে পাঠাবে, পাঠালে বুঝতে পারবে, আমি সেগুলো যখন কারেকশন করে দেব, অর্থ লিখে দেবো, বুঝতে পারবে। অবদান কারকের সংখ্যা বুঝতে পারলে তো? আমি আবার দিয়ে দেব, এত চাপ নেওয়ার কিছু নেই। চলো এবার অধিকরণ কারক। হ্যাঁ, অধিকরণ কারকটা কি? যেখানে অথবা যখন সম্পন্ন করে তা, মানে সেটাকে আমরা অধিকরণ কারক বলি, ঠিক আছে। সংজ্ঞা যদি বলি, এক লাইনের সংজ্ঞা, যেখানে কোথায় অথবা, হ্যাঁ বলো। বলছি কোথায় করতে, মানে কোথায়, মানে কোনো কিছু, মানে কোনো জায়গা, মানে কোথায় কোনো অর্থে আর কি। বুঝতে হ্যাঁ পারলাম স্যার, না, আরেক, স্থান বোঝানো অধিকার। স্যার কোথায় করতে স্যার, মানে তোমার কোথাও। কথা কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে তোমার কথা, নেটওয়ার্ক সমস্যা মনে হয়। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, বলো, এবার বলো। যেমন স্যার আমি যদি বলি স্যার, আমি আজকে কলকাতায় যাব স্যার, কলকাতায় তোলা দেখা গেছে, কোথায় যাবো, এটা স্যার অধিকরণ কারক, এটাই বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, শোনো, ব্যাপারটা পুরো যখন শুনবে ব্যাপারটা বুঝতে পারবে। তো সংজ্ঞাতে আমি যদি বলি এক লাইন বলতে পারি, কিন্তু চেনার উপায় যখন তোমাকে বলবো তখন এই আগেই বলেছি যে যখন তুমি কারক পড়বে তখন ক্রিয়াটা এখানে প্রধান, ঠিক আছে, ক্রিয়াকে বিনিষ্ট করে হচ্ছে সবকিছু নির্ণয় হয় কারকের। তাহলে চেনার উপায় যখন বলবো, বাক্যের ক্রিয়াকে কোথায় অথবা কখন বা কি বিষয়ে বলতে পারি, কোথায়, কখন, কি বিষয়ে, এগুলো দিয়ে যখন প্রশ্ন করব, তখন যে উত্তরটা পাবো, সঠিক উত্তর পাবো, সেটা হচ্ছে অধিকরণ কারকের মধ্যে পড়বে। উদাহরণ যদি তোমাকে বলি, দেখো, আমি তোমাকে বললাম, ওই গঙ্গায় ডুবিছে হয় ভারতের দিবাকর, এই গঙ্গার তলায় দাগ মারা আছে, তো আমি তাহলে কি কি বলতে পারি?
এই কারকটাকে কি বলতে পারি? তোমাকে কারক নির্ণয় করতে বললাম, বাক্যটা দিয়ে অধিকরণ দিলাম কারক। হ্যাঁ, অধিকরণ কারক। বা আরো একটা বাক্য আছে, সুন্দর বাক্য, দুটো শব্দের বাক্য, কালকে এসো। কালকের তলায় দাগ মারা আছে। এটা অধিকরণ হবে, কারণ সময় বোঝাচ্ছে স্যার। হ্যাঁ, অধিকরণ কারক হবে, কখন কারণ আসবে, মানে কখন কালকের আসবে, তলায় দাগ time মারা বলুন। আছে যখন, এটা হচ্ছে হ্যাঁ একটা সময়কে নির্দেশ করছে, ঠিক আছে? তাহলে এই কালকের তলায় দাগ দেওয়ার সময় এটা কালাধিকরণ। যাই হোক, অধিকরণ কারকের যখন পার্টগুলো পড়বে তখন হচ্ছে তোমরা, ভাগ আছে অধিকরণ কারকের, 4টে ভাগ আছে, ঠিক আছে? কি বললাম? অধিকরণ কারকের 4টে ভাগ আছে। 4টে ভাগ কি লিখে নেবে? হ্যাঁ স্যার বলুন, লিখে নিন। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন, শুনতে লিখে পাই। নিচ্ছি। ডিসকানেক্ট হলো নাকি? বলছি স্যার বলুন, লিখে নিই। স্যার বলুন, লিখে নিচ্ছি। হ্যাঁ, তো লেখো তোমরা, অধিকরণ কারকটা লেখো কয় প্রকার। অধিকরণ কারক মূলত 4 প্রকার, ঠিক আছে? লিখেছো? হ্যাঁ লিখেছি, বলুন। হ্যাঁ, একে লেখো স্থানাধিকরণ, হ্যাঁ হয়েছে, বলুন। দুয়ে লেখো কালাধিকরণ, হয়েছে, তারপর? তারপরে বিষয়াধিকরণ। স্যার বিষয়। হ্যাঁ, বিষয়, বিষয় থেকে বিষয়া, ঠিক আছে? বিষয়াধিকরণ। 4 নম্বর? আর 4 নম্বর হচ্ছে ভাবাধিকরণ। এটা সবাই ইউজ করে না, তবু আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে? বিষয়টা কি বলেও দিচ্ছি। হয়েছে। হ্যাঁ, একটা করে উদাহরণ বলে লিখে নাও পাশে, তাহলে সুবিধা হবে বোঝার। স্থানাধিকরণের পাশে লিখে নাও, জলে কুমির থাকে। সহজ সহজ লিখে নাও প্রাথমিক পর্যায়ে। কালাধিকরণের পাশে লিখে নাও, শরতে শাপলা ফোটে। হয়েছে। বিষয়াধিকরণের পাশে লিখে নাও, রহিম গণিতে কাঁচা। হুম। এগুলো আশা করি বুঝতে পেরেছো। এবার ভাবাধিকরণটা একটু বলি, একটু বোঝার ব্যাপার আছে, দরকার আছে। স্যার একের ওই স্থানাধিকরণের উদাহরণটা আরেকবার এর বলবেন? সংজ্ঞাতে যদি আমরা সংজ্ঞাটা, হ্যাঁ হ্যাঁ বলো। স্থানাধিকরণের উদাহরণটা আরেকবার বলবেন? হ্যাঁ, স্থানাধিকরণের উদাহরণ আরেকবার বলবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। স্থানাধিকরণের উদাহরণ মনে হয় বলেছিলাম, জলে কুমির থাকে না, বলেছিলাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জলের তলায় দাগ দিয়ে রাখো, শরতের তলায় দাগ দিয়ে রাখো, গণিতের তলায় দাগ দিয়ে রাখো। ঠিক আছে। হ্যাঁ, এবার ভাবাধিকরণ যেটা বলছিলাম, একটা ক্রিয়া, ঠিক আছে? মানে সংজ্ঞায় যদি বলি, একটা ক্রিয়া অন্য ক্রিয়ার উপর নির্ভর করলে বা যখন নির্ভর করে, নির্ভরশীল ক্রিয়াপদটি ভাববাচকে অধিকরণ হলে তাকে ভাবাধিকরণ কারক বলে, ঠিক আছে? উদাহরণটা লেখো, বুঝতে পারবে। স্যার সূর্য আরেকবার বলুন। একটা ক্রিয়া অন্য ক্রিয়ার উপর নির্ভর যখন করে বা নির্ভর করলে, নির্ভরশীল ক্রিয়াপদটি ভাববাচকে অধিকরণ হলে তাকে ভাবাধিকরণ কারক বলে। আরেকবার বলছি, হ্যাঁ, লিখে নাও, প্রয়োজনে তোমরা এটা লিখে নাও, এটা লেখার দরকার আছে। একটা ক্রিয়া
অন্য ক্রিয়ার উপর, এই পর্যন্ত হলে আমাকে একটু দেবে, সাড়া দেবে। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ হয়েছে, বলুন। হ্যাঁ, নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াপদটি ভাববাচকে বলুন। অধিকরণ হলে, ভাববাচকে কি স্যার একটু? ভাববাচকে অধিকরণ হলে তারপর তাকে ভাবাদিকরণ কারক বলে। সব জায়গায় এই ইউজেস নেই, তবু আমি বললাম, লিখে নিলে হতে পারে তো কোনো জায়গায় ইউজ হয়ে গেল বা কোনো এক্সামে ইউজ হয়ে গেল। স্যার পুরোটা একবার বলুন না। একটি ক্রিয়া অন্য ক্রিয়ার উপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াপদটি ভাববাচকে অধিকরণ হলে তাকে ভাবাদিকরণ কারক বলে। উদাহরণটা লেখো। সূর্যোদয়ে সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। স্যার একবার বলুন। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। সূর্যোদয়ের তলায় দাগ দাও। হয়েছে? হ্যাঁ। এবার নিজে মনে মনে একটু পড়ো, শেষের হয়টাকে বাদ দাও। দেখো, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত, আমার বাক্য কমপ্লিট হয়নি, ঠিক আছে? বাক্য কমপ্লিট হওয়ার জন্য হয় একটা ক্রিয়া নিতে হচ্ছে, তাই না? তাহলে এই সূর্যোদয়টা ক্রিয়া, বুঝতে পারছো তো? সূর্যের উদয় কি ক্রিয়াপদ তো? হ্যাঁ, ক্রিয়াপদ। হ্যাঁ, তা সূর্যোদয়টা নির্ভর করছে হয় ক্রিয়ার উপরে, ঠিক আছে? বাক্য কমপ্লিট হওয়ার জন্য বা বাক্যের প্রশংসনীয় ভাব আসার জন্য হচ্ছে হয়ের উপরে সূর্যোদয়কে ডিপেন্ড করতে হচ্ছে, তাই না কি? বুঝতে পারলে? তাহলে সূর্যোদয়টা নির্ভরশীল ক্রিয়া। হ্যাঁ। হ্যাঁ, তা এই সূর্যোদয়টা তুমি দেখো অধিকরণের রূপ আছে, তাই নয় কি? সূর্যোদয় অধিকরণের রূপ আছে, সংজ্ঞার সঙ্গে একটু মেলালে বুঝতে পারবে। সময়ের কথা বলছে না? কখন? সূর্যোদয়, ঠিক আছে? মনে রাখার কৌশলটা বলেছিলাম, বাক্যের ক্রিয়াকে কোথায়, কখন, কি বিষয় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা অধিকরণ কারক বলি, ঠিক আছে? তাহলে আমি এই সূর্যোদয়কে এই কখন দিয়ে প্রশ্ন করলে একটা সময়ের উত্তর আমি পেয়ে যাচ্ছি। কখন? সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, ঠিক আছে? মোটামুটি বোঝা গেল? এবার আমি তোমাদের স্ক্রিন শেয়ার করব। সময়টা বলছে, সূর্যোদয় মানে সময়টা বলছে। হ্যাঁ হ্যাঁ, কখন? সূর্যোদয়ে না? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার অন্যগুলোর সঙ্গে তাহলে স্যার ভাবাদিকরণ স্যার ফারাকটা কি, পার্থক্যটা কি? হ্যাঁ বলো বলো। বলছি স্যার অন্যগুলোর সঙ্গে যেমন স্যার এই মানে কোথায় অর্থে বলা হচ্ছে কখন, স্যার এটার সঙ্গে স্যার মানে এই সূর্যোদয় কোথায়, এটার সঙ্গে স্যার স্থানাধিকরণের পার্থক্যটা কোথায়? তুমি দেখো, সূর্যোদয় হচ্ছে এই বাক্যে দুটো ক্রিয়া ব্যবহার হচ্ছে, ঠিক আছে? একটা হয় ক্রিয়া। হ্যাঁ, একটা হয় ক্রিয়া, একটা সূর্যোদয় ক্রিয়া, ঠিক আছে? এই সূর্যোদয়টা সবসময় হয়ের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে দুটো ক্রিয়া যখন একটা ক্রিয়া অন্য ক্রিয়ার উপরে ডিপেন্ডেন্ট, এবং যেটা ডিপেন্ডেন্ট ক্রিয়া সেটা হচ্ছে সবসময় কি হবে? অধিকরণ কারকের রূপ নিয়ে থাকবে। তাহলে আমরা ডিপেন্ডেন্ট যে ক্রিয়া সেটাকে আমরা সবসময় কি ক্রিয়া বলবো? কি কারক বলবো? অধিকরণ কারক, ভাবাদিকরণ কারক, ঠিক আছে? আচ্ছা, বলছি আমি এবার স্ক্রিনটা একটু শেয়ার করব, ঠিক আছে? হ্যাঁ স্যার। তোমরা যেগুলো যদি কোনো কিছু কালেক্ট করার থাকে, সিলেবাসটা আগে আমি শেয়ার করছি, ঠিক আছে? যেহেতু সময় হয়ে এসেছে, সিলেবাসটা আমি শেয়ার করব। হ্যাঁ, দেখার থাকলে কিছু দেখে নিতে পারো, আর চাইলে আমি ওই কারকের এটাও শেয়ার করব। আমি একটু বের করে নেই, দাঁড়াও।
স্যার একটু গ্রুপে যদি দিয়ে দেন এগুলো ভালো হয়। আমি তো গ্রুপে নেই, আমি নতুন। হ্যাঁ, ও স্যার আমি কি বললো গ্রুপে স্যার? নেই। আমি স্যারকে দিয়ে দেবো, স্যার তোমাদের দিয়ে দেবে, আমি বলে দিয়েছি। ঠিক আছে, চাপের কিছু নেই, তবু একবার দেখে নাও, এই জন্য আমি দিচ্ছি আর কি। ঠিক আছে। একটু ছবি তুলে নেই আমি। হ্যাঁ, তাহলে স্যার আপনি চেক করবেন কি করে? আপনি তো বললেন ক্লাস দেবো, সেগুলো চেক করে দেবো। হ্যাঁ, আমি তো ওই আমি যদি কন্টিনিউ তোমাদের পড়াই, তাহলে আমার যে ম্যাটেরিয়ালস গুলো না, যেগুলো সলভ পেপার আছে, ওগুলো তোমাদের দিয়ে দেবো। দেওয়ার পরে তোমরা সলিউশন করে আমাকে দেবে, দিলে আমি তোমাদের চেক করে দেবো। সেটা একটু সময় যাবে, আগে সবকিছু কন্টিনিউ। কারকের ক্লাসটা তো আরো যখন ক্লাস শুরু হবে তখন তো হবে। হ্যাঁ হ্যাঁ, আরো ক্লাস শুরু হলে সব আবার করিয়ে দেবো, আবার কিছু নেই। আমার দিতে বেশিক্ষণ লাগবে না, তোমাদের নেওয়াটা হচ্ছে বড় ব্যাপার। আমি দিলাম, নিয়ে বাড়ি চলে গেলে ব্যাগ ভরা করে রেখে দিলে তো হবে না। নিজে সেটাকে ভালো করে আত্মস্থ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যাই হোক, একটু দেরি হচ্ছে। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, কিছু দেখা পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, সিলেবাসটা মোটামুটি লেখা আছে এখানে, প্রত্যয় ছাড়া। তো তোমরা একটু দেখে নিতে পারো বা পড়েও নিতে পারো। স্যার আমরা কি লিখে নেব নাকি একটু দেখে নেব? হ্যাঁ, একটু দেখে নাও, তারপর আমি স্যারকে দিয়ে দেবো, তোমাদের পাঠিয়ে আচ্ছা দেবো। আচ্ছা, ঠিক দেখে আছে, দেখে ঠিক আছে। স্ক্রিনশট তুলে একটু জুম করুন স্যার। হ্যাঁ, স্ক্রিনশটও করে নিতে পারো, অসুবিধা নেই। স্যার একটু জুম করুন। দিলেই হবে স্যার, নিজেকে জুম করতে হবে তো। না, আমার জুম করলে স্ক্রিন আউট অফ দ্য স্ক্রিন হয়ে যাচ্ছে, এতটুকুর বেশি করতে হচ্ছে না। জুমটা আমাদের এখান থেকেও করা যাবে। হ্যাঁ, আপনাদের কোনো যাই হোক, অসুবিধা আমি নেই, স্যার যেটা দিচ্ছেন ওটা আপনারা চাইলে স্ক্রিনশট এখন করে রাখুন। পুরো স্টাডি মেটেরিয়াল এগুলোর পিডিএফ আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলছি, আপনাদের যাদের স্ক্রিনশট করার করে নিন, আর বাকিরা গ্রুপে সবাই পেয়ে যাবেন, সবাইকে আচ্ছা, পিডিএফ হিসেবে এগুলো শেয়ার করে দেওয়া হবে। এটা মোটামুটি দেখা হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখি। হ্যাঁ, দেখা হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে আমি স্যার, স্যারকে একটা পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, আর কারকেরও হ্যাঁ। আছে। হ্যালো। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, একটা জিনিস বলছি, আপনার মানে এই কারকের বাইরে আপনি যখন প্রথম সিলেবাস বলছিলেন, ওই যে শব্দ ভান্ডার বলছিলেন না, তৎসম তদ্ভব, মানে ওইগুলো কি কোনো শব্দ দিয়ে বলবে এটা কি শব্দ, মানে উত্তরটা চাইবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার সেটার কি একমাত্র সমাধান হচ্ছে মানে শুধু মুখস্থ নাকি আর কিছু? হ্যাঁ, দেখো, শব্দের মুখস্থ বলতে তুমি ওইভাবে কিন্তু মুখস্থ করতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। সম্ভব না। হ্যাঁ, শব্দ ভান্ডার কিভাবে মুখস্থ করা সম্ভব, তবে আমি একটা পার্ট দিয়ে দেবো, ঠিক আছে? তদ্ভব আচ্ছা। শব্দ অর্ধ তদ্ভব তৎসম কিভাবে পরিবর্তনে, কেমনটা কিভাবে হয়েছে, বা পরিবর্তনের কিছু রূপ দিয়ে দেবো, ঠিক আছে? যখন তোমরা তোমরা যখন 50 থেকে 60টা করে পড়বে প্রতিটা পার্টে, ঠিক আছে, একটা আলাদা এক্সেপশন চলে আসবে, ঠিক আছে? সব শব্দ পড়ার দরকার নেই, বুঝতে পেরেছো? মোটামুটি ওর থেকে কমন আসবে নাকি বলতে চাইছেন? ওই টাইপের আসবে, ওটা দিয়ে কমন না আসুক, ওই টাইপের একটা এক্সেপশন চলে আসবে, যে কোন শব্দের ধারাটা কি রীতি অনুসরণ করে কিভাবে এসেছে, বা পরিবর্তনের রূপটা কি, ঠিক আছে? আচ্ছা। দেখলে বুঝতে পারবে তোমরা, ঠিক আছে? অসুবিধা কিছু নেই। মোটামুটি কারক এইভাবে লিখে রেখেছি আমি, আমার সাজানো গোছানো ছিল না, এখান ওখান থেকে আমি স্যারকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? পেজগুলো তোমরা কালেক্ট করে নেবে। হ্যাঁ, বোঝার কোনো অসুবিধা হলে আমাকে বলবে, অসুবিধা নেই, আমি আবার বুঝিয়ে দেবো। স্যার ওই সংজ্ঞাগুলো পাঠিয়ে দিবেন একটু।
সব আছে এখানে, সংজ্ঞা আছে, চেনার উপায় আছে, ডিটেলস আছে, হ্যাঁ, উদাহরণ আছে দু একটা করে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ, এবার আরেকটা কথা বলি, দেখো যেটা বলতে যাচ্ছিলাম তোমাদের, এটা দেখানোর উদ্দেশ্য যেটা বলতে যাচ্ছিলাম, 2-1 মিনিট এক্সট্রা যায়, যাক, অসুবিধা নেই। ওই হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, একটা জিনিস বলছি যে এই মানে বাংলাতে বাচ্চ থেকে কি কোনো প্রশ্ন আসে? আসে আসে, বাচ্চা থেকে আসে, আপার প্রাইমারিতে বেশি আসে, প্রাইমারিতে আসে না বললেই চলে, তবে বাচ্চাটাও পড়তে হবে, আমি পড়িয়ে দেবো, অসুবিধা নেই, আচ্ছা বাচ্চাটাও ঠিক আছে। পড়িয়ে দেবো, আমার মাথায় ছিল, তবে আমি আজকে তোমাদের যে সিলেবাসটা দেখালাম অতটা লেন্থি করে দেখাইনি, প্রাথমিক পর্যায়ে তো, আরো দুই আচ্ছা একটা অ্যাড হবে, ওখানে দেখবে প্রত্যয়টাও লেখা নেই, আমি বলেছি তোমাদের, হ্যাঁ, আচ্ছা বাচ্চাটাও আচ্ছা। পড়তে হবে, বাচ্চাটা তো এমন কিছু নয়, তোমরা জানো ভয়েস চেঞ্জ তো করেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অসুবিধা কিছু হবে না, বাচ্চাটা দুদিনের ব্যাপার, ঠিক আছে, দুদিন আচ্ছা পড়লে হয়ে যাবে। ওই নিচে আমি একটা, দেখো তোমাদের জন্য একটা লম্বা বাক্য লিখে রেখেছি, দেখো, দেখতে পাচ্ছ? স্যার হ্যাঁ 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 স্যার। স্যার। শেয়ার করে আছি, দেখো ওখানে লেখা আছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, রানী ভবানী প্রতিদিন প্রভাতে, প্রভাতটা জাস্ট আলাদা কিছু হবে, বলে দিচ্ছি, ভান্ডার হইতে স্বহস্তে দিন দুঃখীকে ধনরত্ন দান করেন। ঠিক আছে, এই একটা লাইনের দ্বারা আমি সবকিছু একটু একটু বোঝাতে চেয়েছি, বা এটা দেখলে তোমরা একটু বুঝতে পারবে। এই রানী ভবানী দেখো এই বাক্যে কর্তা রূপে আছে, ঠিক আছে, বাক্য তোমরা নিশ্চিত জানো, কর্তা কর্ম জানো, বুঝতে পারছো, কর্তা রূপে আছে, তাহলে রানী ভবানীর তলায় যদি আমি দাগ মারি, তাহলে এখানে আমি বলতে পারি এটা কর্তিকারকে আছে, ঠিক আছে। আর প্রতিদিনের তলায় যদি আমার দাগ মারা থাকে, তাহলে আমি সেটা বলতে পারি কাল অধিকরণের মধ্যে আছে, ঠিক আছে, বা কালাধিকরণের মধ্যে আছে, অধিকরণ কারক, হ্যাঁ। আর প্রভাতটা জাস্ট প্রভাত বলতে পারি, কোনো একটা জায়গার নামও বলতে পারি, তাহলে আমি সেটাকে স্থান অধিকরণ বলবো, ঠিক আছে। আর আর যেটা আছে দেখো, ভান্ডার হইতে অপদান কারকে গিয়ে এইটা বোঝাতে চেয়েছিলাম না, যে কোনো কিছু থেকে হইতে থেকে যখন ইউজ হয়, তাহলে আমি যে টাকাটা বের করছি বা টাকাটা নিচ্ছি কোথা থেকে, ভান্ডার হইতে, ঠিক আছে, তাহলে ভান্ডারের তলায় যদি আন্ডারলাইন করা থাকে, আমি বলতে পারবো এটা অপদান কারক, হ্যাঁ। তারপরে দেখো, স্যার একটু থামাচ্ছি, বলছিলাম একটা বাক্যে কি দুটো কালাধিকরণ কারক থাকতে পারে না? হ্যাঁ, থাকতে পারে। ও ওই এক্সেপশনাল যে সেন্টেন্স গুলো আছে, বাক্যগুলো আছে, আমি যখন পাঠিয়ে দেবো বুঝতে পারবে, ঠিক আছে। আমি 150 খানার মতো প্র্যাকটিস সেট পাঠিয়ে দেবো কারক থেকে, ওইটা সলভ পেপারটা যখন সলিউশন করবে তখন বুঝতে পারবে সবকিছু। আচ্ছা, তারপরে দেখো স্বহস্তে আছে, মানে নিজ হস্তে, হ্যাঁ, তাহলে কর্মটা নিজ হস্তে সে ক্রিয়ার স্বরূপ নিয়ে সম্পাদন করছে, তাহলে স্বহস্তে আমি এটাকে কি বলতে পারি, করণ কারক, ঠিক আছে। কি দিয়ে, হাত দিয়ে, তাই না, স্বহাত অর্থাৎ নিজের হাত দিয়ে বা নিজের হাত দ্বারা। আর যেটাকে বলেছিলাম দান করছে বা নিঃস্বার্থ দান করছে, দিন দুঃখীর তলায় যদি আন্ডারলাইন করা থাকে, সম্প্রদান কারক, ধনরত্নটা নিশ্চিত কর্মকারক হবে, বুঝতে পারছো, আর দান করেনটা হচ্ছে ক্রিয়া, হ্যাঁ। পুরো কারকটা একটা বাক্যে একটু বোঝার জন্য আমি একটা লাইন করে তোমাদের পাঠালাম। যাই হোক, আজকের মোটামুটি এই পর্যন্ত, হ্যাঁ। হ্যাঁ, thank you. হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আজকে একটা মোটামুটি বলছিলাম এই পর্যন্ত। স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছিলাম অনেক কারক দেওয়া থাকে যেগুলো কোনো দাগ দেওয়া থাকে না, তাই তো, সেগুলো কিভাবে করবো বলুন। সেগুলো যদি তুমি করো, ক্রিয়ার ভাব অনুযায়ী তোমাকে করতে হবে, ঠিক আছে। যখন তুমি বাচ্চাটা পড়বে তখন এটা আরো তোমার খুব সহজ হবে, ঠিক আছে। স্যার আপনি আপনি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করুন। হ্যাঁ, অফ করেছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওই হ্যাঁ, যেটা বলছিলে, সেটা যখন বাচ্চাটা পড়বে তখন ব্যাপারটা আরো একটু বুঝতে সুবিধা হবে। ক্রিয়ার ভাবটা কর্তা অথবা কর্ম কাকে বেশি সম্প্রসারিত করে সম্পন্ন হচ্ছে ক্রিয়াটা, হ্যাঁ, তখন সেইটাকে অবধারিত করে আমরা কারক নির্ণয় করি, ঠিক আছে। কারক নির্ণয় করার একটা কৌশল
বা একটা স্টেপ আছে সেটাও বলা হবে। অসুবিধা কিছু নেই, যখন চ্যাপ্টার ওয়াইজ, এখন তো এগুলো ডেমো ক্লাস চলছে, কমপ্লিট ক্লাস যখন হবে সব বলে দেবো, সবকিছু স্ট্যাটিক পার্টও দিয়ে দেবো। স্যার তাহলে আসছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি লেফট হতে পারেন। অরূপ স্যার